বাঁধনহারা প্রেম পর্ব সংখ্যা ৩৯ লিখেছেন শান্তামণি। নীলা কান্নার জন্য কথা বলতে পারছে না। শুভ্র কান্নার শব্দ পেয়ে বিচলিত হয়ে বলে ওঠে, কি হয়েছে রুহি, কাঁদছিস কেন? নীলা কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া আমি রুহি না, নীলা। শুভ্র উত্তেজিত হয়ে বলে ওঠে, কি হয়েছে নীলা? রুদ্রুহি কোথায়? ঠিক আছে তো রুদ্রুহি? নীলা কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া কোনো কিছুই ঠিক নেই, রোদকে খুঁজে পাচ্ছি না। সবাই বলছে রোদ নাকি পাহাড়ের খাদ থেকে পড়ে গেছে। রুহি সেন্সলেস হয়ে পড়ে আছে। ভাইয়া আপনি কিছু কথাগুলো শেষ করার আগে ফোন কেটে যাওয়ার শব্দ আসে। শুভ্রের হাত পা থরথর করে কাঁপছে। মাথা ঘুরে পড়ে যেতে নিবে, তখনই পাশে থাকা চেয়ারে হাত রেখে নিজেকে ব্যালেন্স করে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। বারবার একটা কথাই কানে বাজছে, রোদ খাদ থেকে পড়ে গেছে। শুভ্র সাথে সাথে রুহির নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ বলছে। শুভ্রের ভয়টা যেন আরও 4 গুণ বাড়িয়ে দেয়। কপাল বেয়ে ঘাম ঝরছে। শুভ্রের চেহারা রক্তিম, চোখ দুটো অসম্ভব লাল। কি করবে বুঝে উঠতে পারছে না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিজের হুঁশে আসতেই পাশের টেবিলে রাখা ফোন হাতে নিয়ে ফোন দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিনকে। শুভ্র রবিনকে কিছু বলতে না দিয়েই বলে ওঠে, আধা ঘন্টার মধ্যে বাংলাদেশে ফেরার টিকিট কাট রবিন, যত দ্রুত পারিস। 1 সেকেন্ড দেরি হলে তুই জানে বাঁচবি না। রবিন হতভম্ব, এত তাড়াতাড়ি কি করে টিকিট কাটবে? আর তারা যে অফিসের কাজের জন্য এসেছিল তা তো শেষ হয়নি। রবিনের শুভ্রের বলা কথা মনে পড়তেই ভয়ে শরীর থেকে ঘাম ঝরছে। তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট কাটতে চাই। আজ যদি ফ্লাইটের টিকিট কাটতে না পারে তাহলে তার জীবন শেষ। এদিকে শুভ্র রোমানকে কল দিয়ে যাচ্ছে। রোমান কল তুলছে না। 3 বারের বার কল তুলে রোমান। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, রোমান যত তাড়াতাড়ি সম্ভব রাঙামাটি যা, রুহি রোদ কেউ ঠিক নেই। দরকার হলে হেলিকপ্টার নিয়ে আধা ঘন্টার মধ্যে পৌঁছা, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। কি হয়েছে শুভ্র? রুহি রোদ ঠিক আছে? কেউ ঠিক নেই, তুই যত তাড়াতাড়ি সম্ভব যা, আর যত লোক লাগে সব রাঙামাটি পাঠা প্লিজ, রোদের যেন কিছু না হয়। রোমান তাড়াতাড়ি বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। ভয়ে তারও হাত পা কাঁপছে। রুহির নাম্বারে কল দিচ্ছে, কিন্তু বারবার বন্ধ বলছে। ভয়টা যেন আরও বেড়ে যায়। রোমান কলেজ ট্যুরের স্যারদের ফোন দেয়, তারা কেউ কল ধরছে না। রোমান নিলয় বেরিয়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে। এইদিকে হেনা বেগম ভীষণ চিন্তিত। রুদ্রুহি কাউকে কল দিয়ে পাচ্ছে না। সন্ধ্যা কাছাকাছি, অন্যে হয়ে খুঁজছে সবাই। রোমান নিলয় এখন রাঙামাটি আছে। সারাদিন ধরে খুঁজেও রোদের কোনো খোঁজ পায়নি। যেখানে রক্ত লেগে আছে, আর তার পাশেই বিশাল গভীর খাদ, পাথরে লেগে থাকা রক্ত, সাথে কিছু দূরে রোদের জুতা। তা দেখে পুলিশ আর্মিরা শনাক্ত করেছে রোদ এই গভীর খাদে পড়ে গেছে। আর এত গভীর খাদ থেকে নিচে পড়লে যে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব না। আর নিচে ভয়ানক জঙ্গল। রুহি নীলাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। চারপাশে হাজার হাজার লোকের সমাগম। পাগলের মতো সবাই খুঁজে যাচ্ছে এখনো। শুভ্র এখনো বাংলাদেশে আসেনি। রোমান নিলয়ের ভয়ে ঘাম ছুটে যাচ্ছে।
সব কিছু প্রমাণ এটাই বলছে, রোদ পাহাড়ি গভীর খাদে পড়ে গেছে, আর গভীর খাদের নিচে জঙ্গলে ঘেরা, আর সেখানে যদি পড়ে বেঁচে থেকেও থাকে, বনের জন্তু জানোয়ার খেয়ে ফেলবে। আর এত গভীর খাদ থেকে পড়লে কারোর বেঁচে থাকা সম্ভব না। হেনা বেগম পরে নিউজে সবটা জানে। সে পাগলের মতো ছুটে আসছে রাঙামাটি। প্রতিটা টিভি চ্যানেলে দেখানো হচ্ছে কলেজ ট্যুরে গিয়ে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এখনও তার লাশের হদিশ পায়নি। তবে পুলিশ আর্মিরা বলছে যে খাদ থেকে পড়েছে সেখান থেকে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না। রাত ৮টা। পাহাড়ি এলাকায় চারিদিকে মানুষের আনাগোনা। হেনা বেগম, রুহি, নীলা এক জায়গায় বসে আছে। হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ। রোমান নিলয় এখনো খুঁজে যাচ্ছে। পুলিশ আর্মিরা, সাথে পাহাড়ি লোকজন। শুভ্রের রাখা সব লোক পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও কোনো হদিশ পাচ্ছে না। কলেজের স্যার, ম্যাম, সব শিক্ষার্থী সবাই অবাক। একটা মেয়েকে খুঁজতে এত মানুষ, সব কিছু যেন অবিশ্বাস্য। হঠাৎ সবার নজর যায় আকাশের দিকে, কারণ আকাশের উপরে শব্দ হচ্ছে। আকাশে হেলিকপ্টার ঘুরছে, হয়তো এখানেই নামবে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সেই দিকে। হেলিকপ্টার নিচে নামতেই হন্তদন্ত হয়ে নেমে আসে শুভ্র। শুভ্র চৌধুরীকে সবাই এখানে দেখে হতবাক। শুভ্র ঢাকা এয়ারপোর্টে নেমে হেলিকপ্টারে করে রাঙামাটিতে আসে। শুভ্র দৌড়ে আসে রুহি, নীলার কাছে। ভয়ে হাত পা এখনো কাঁপছে। শুভ্র রুহি, নীলার কাছে এসে জিজ্ঞেস করে, রুহি, রোদ কোথায়? রুহি শুভ্রকে দেখে ডুকরে কেঁদে ওঠে। ফোঁপাতে ফোঁপাতে হাত দিয়ে ইশারা করে পাহাড়ের নিচে গভীর খাদে। শুভ্রের রুহির দেখানো পাহাড়ের গভীর খাদে নজর যায়। শুভ্র মাটিতে বসে পড়ে। হাত পা আরো বেশি কাঁপতে থাকে। জোরে জোরে শ্বাস ফেলে। রোমান নিলয় ছুটে আসে শুভ্রের কাছে। শুভ্রের কাছে এসে শুভ্রকে মাটি থেকে তুলে পাশ থেকে একজন পুলিশ অফিসার বলে ওঠে, স্যার, আমরা জঙ্গলের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো খোঁজ পাইনি। আর আমরা যে প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে উনি খাদে পড়ে গেছে। আর এত গভীর খাদ থেকে পড়ে মনে হচ্ছে না যে বেঁচে আছে। উনি হয়তো মারা। আর কিছু বলতে পারে না। সাথে সাথে গর্জে ওঠে, গলা চেপে ধরে শুভ্র। পুলিশ অফিসার ভয়ে থরথর করে কাঁপছে। শুভ্র গর্জে উঠে বলে ওঠে, সকাল হওয়ার আগে আমি আমার বউকে আমার চোখের সামনে দেখতে চাই। কি করে আনবি, কিভাবে আনবি জানি না, কিন্তু সকাল হওয়ার আগে দেখতে পাই যেন। তা না হলে এখান থেকে একটাও জীবিত ফিরে যেতে পারবি না। রোমান নিলয় শুভ্রকে একরকম জোর করেই ছাড়ায়। শুভ্র রবিন বলে চিৎকার করে উঠে। রবিন সাথে সাথে শুভ্রের কাছে যায়। শুভ্র রবিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর্মি ফোর্স আরো বাড়িয়ে দে, আরো লোক খবর দে, পাহাড়ের খাদে লোক পাঠা, জঙ্গলের প্রতিটা কোণা তন্ন তন্ন করে খোঁজ, যেন কোথাও কিছু বাদ না থাকে। যে করেই হোক সকাল হওয়ার আগে আমি আমার রোদকে সামনে দেখতে চাই। স্যার, এত রাতে পাহাড়ি গভীর খাদে যাওয়াটা বিপজ্জনক। আমি তোকে যা বলেছি তাড়াতাড়ি কর। রবিন সাথে সাথে হ্যাঁ বলে দৌড়ে যায়। পাথরে রক্ত লেগে আছে। আশেপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শুভ্র। শুভ্রের মনটা অস্থির হয়ে আছে। রাত 12টা ছুঁই ছুঁই। চারিদিক কেমন যেন ঝিম মেরে আছে। শুভ্র মাটিতে বসে আছে। গায়ে থাকা সাদা শার্টে ময়লা লেগে আছে। পরিপাটি ছেলেটা রাত যেন সবকিছু এক নিমিষেই এলোমেলো লাগছে। শুভ্রকে দেখে কেউ চিনতে পারছে না। এই কি সেই শুভ্র চৌধুরী? আর্মি ফোর্স কিছুক্ষণ আগেই এসেছে।
তারা পুরো জঙ্গলের আশেপাশে সব জায়গা দেখেছে। এখন শুধু বাকি পাহাড়ের নিচে গভীর খাদে ঘন জঙ্গলে। তারা সবাই শনাক্ত করেছে যে রুদ বেঁচে নেই, আর এই গভীর খাদ থেকে নিচে পড়েছে। সব প্রমাণ এক কথাই বলছে, আর এই গভীর খাদ থেকে পড়লে বেঁচে থাকার কথা না। গভীর রাত হওয়াতে কেউ আর পাহাড়ি গভীর খাদে যায়নি। যেখানে দিনের বেলা খুব বিপজ্জনক, সেখানে রাতের বেলা কেউ নিজের জীবনের রিস্ক নিয়ে যাবে না। সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে। তবে সবার এটাই ধারণা যে রোদ এই গভীর খাদে পড়ে গেছে। শুভ্র পাগলের মতো করছে। হেনা বেগম শুভ্রের এমন অবস্থা দেখে খুবই ভয়ে আছেন। একদিকে রোদ নিখোঁজ, আবার একদিকে শুভ্রের এমন পাগলামি। আরাফ চৌধুরীকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সে এখন দেশের বাহিরে। বাংলাদেশে আসতে সকাল হয়ে যাবে, আর এখন কোনো ফ্লাইটের টিকিট পাচ্ছে না যে আসবে। রোমান নিলয় সাথে আরও কয়েকজন লোক এখনও তন্ন তন্ন হয়ে খুঁজছে। শুভ্র একের পর এক পাগলামি করেই যাচ্ছে। রুহি নীলা নিজেদের দোষ দিচ্ছে, তারাই রোদের খেয়াল রাখতে পারেনি। শুভ্র পাগলের মতো বলছে সে ওই গভীর খাদে যাবে। হেনা বেগম মুখে কাপড় চেপে কাঁদছে। রোমান নিলয় শুভ্রের কাছে এসে দাঁড়ায়। সবার চোখে পানি। শুভ্রের এমন বিধ্বস্ত অবস্থা দেখে রোমান আস্তে করে বলল, শুভ্র, জঙ্গলের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, রোদের ছিটে ফোঁটাও নেই। তবে সবকিছু এটারই প্রমাণ দিচ্ছে রোদ গভীর খাদে পড়েছে, আর সেখান থেকে কোনো মানুষের আর কিছু বলতে পারে না রোমান। শুভ্র গর্জে উঠে বলল, স্টপ রোমান, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, ওইখানেই থাম। রোমান সাথে সাথে চুপ হয়ে যায়। তারও ভীষণ কষ্ট হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে। আল্লাহর কাছে বারবার দোয়া করছে রোদকে যেন সুস্থভাবে পায়। হেনা বেগম শুভ্রের কাছে আসে শুভ্রকে শান্ত করতে। হেনা বেগম কাছে আসতেই শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসে পড়ে মাটিতে। আজ প্রায় অনেক বছর পর শুভ্রকে কাঁদতে দেখেছে হেনা বেগম। শুভ্র একজন শক্ত মনের মানুষ। নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শেষ কাঁদতে দেখেছিল, আর আজকে দেখছে এমন কান্না করতে। হেনা বেগম শুভ্রকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। অঝরে তার চোখের পানি পড়ছে গাল বেয়ে। শুভ্র হেনা বেগমের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি ব্যর্থ হয়েছি দাদি, আমি ব্যর্থ হয়েছি। আমি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি আমি। রোমান, নিলয়, রুহি সবার চোখেই পানি। হেনা বেগম দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে কি বলে সান্ত্বনা দিবে? তারও বুক ফেটে কান্না আসছে। শুভ্র হেনা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার বুকটা খালি খালি লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার রোদকে এনে দাও দাদি, রোদকে আমার চাই, দম বন্ধ হয়ে আসছে আমার, প্লিজ। হেনা বেগম শুভ্রের সামনে বসে শুভ্রকে জড়িয়ে ধরে অজোরে কেঁদে ওঠে। গভীর রাতে কান্নার শব্দে যেন চারপাশে ঝিম মেরে আছে। হেনা বেগম শুভ্রকে সান্ত্বনা দিয়ে বলে, দাদু ভাই, কিচ্ছু হবে না রোদের, শান্ত হও, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে, মাথা ঠান্ডা করে কাজ করো। এত কিছু বলেও হেনা বেগম শুভ্রকে শান্ত করতে পারছে না। বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছে। তার এখন এক কথা, তার রোদকে চাই। হেনা বেগম মনে মনে ভীষণ ভয়ে আছেন। আল্লাহ না করুক রোদের সত্যি সত্যি যদি কিছু হয়ে যায়, তাহলে এই শুভ্রকে সে কি করে সামলাবে। আল্লাহর কাছে বারবার দোয়া করছে রোদের যেন কিছু না হয়। রাত 1টা, চারিদিকে নিস্তব্ধতা, আকাশেও কোনো চাঁদ নেই।
চারিদিক কেমন যেন গম্ভীর হয়ে আছে। গাছপালা সবকিছু নীরব। কেমন যেন গা ছমছম করা পরিবেশ। শুভ্র মাটিতে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। কারোর চোখে ঘুম নেই। হেনা বেগম রুহি আর নীলাকে পাশে একটা হোটেল বুক করে রেখে এসেছে। সকাল হলে তারা আবার আসবে। হেনা বেগমের শরীরের অবস্থা খুবই খারাপ, অনেকটা অসুস্থ হয়ে গেছে। রুহি কয়েকবার জ্ঞান হারিয়েছে। নীলার একই অবস্থা, তবে জ্ঞান হারায়নি। কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ করে ফেলেছে। সারাদিন কেউ কিছু খায়নি। নীলয় সবাইকে খাওয়া দাওয়া করিয়ে হোটেলে নিয়ে এসে আবার শুভ্রের কাছে চলে যায়। এখনো পুলিশ আর শুভ্রের লোকজন আশেপাশে খুঁজছে। শুভ্রের কথা হচ্ছে যে করেই হোক তার বউকে তার চাই মানে চাই। যতক্ষণ না পাবে ততক্ষণ খুঁজে যাবে। সবার খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়। শুভ্র এমন কিছু দেখেনি যেটা কিছু ইঙ্গিত করবে বা সন্দেহ হবে। শুধু রক্ত আর পায়ের জুতা ছাড়া আর কিছু পায়নি। শুভ্র সেই একইভাবে মাটিতে বসে আছে সারা রাত। সকাল 8টা, চারিদিক সূর্যের কিরণে আলোকিত। শুভ্র সেই একই জায়গায় বসে আছে। পাহাড়ের বুকে ভোরের আলো ফুটতেই দল বেঁধে লোক যায় খুঁজতে। কিছুক্ষণ পর খবর আসে, নিচে একটা লাশ পেয়েছে, ক্ষতবিক্ষত অবস্থায়। মনে হচ্ছে জঙ্গলের জন্তু জানোয়ার খুবলে খুবলে খেয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। এই খবর পেয়ে রোমানের ফোন হাত থেকে মাটিতে পড়ে যায়। এক নজর তাকায় বসে থাকা শুভ্রের দিকে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার মানে কি ওইটা রোদের লাশ? শেষমেশ তারা তাহলে হেরেই গেল।